কুবাদ আলী ব্যাপারী। গ্রামের নাম? গ্রামের নাম দয়ারামপুর। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তাকে পড়ে শোনানো হোক। কুবাদ আলী ব্যাপারী, দেখুন, আপনার বিরুদ্ধে তদন্তে মোট 4টি অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া সাপেক্ষে প্রসিকিউশন ভিন্ন ভিন্ন 5টা অভিযোগ আমলে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতকে সুপারিশ করেছেন। এই অভিযোগগুলোর মধ্যে নওদাপাড়া রেল লাইনের ধারে 17 জনকে চোখ বাঁধা অবস্থায় হত্যা, হরিণহাটের সুরেন্দ্রনাথ বিদ্যালয়ের ক্যাম্পে আতিয়ার রহমানকে অপহরণ করে নিয়ে এসে নির্যাতন ও হত্যা, নলবাড়ির খোরশেদ আলমকে অপহরণ ও আটকপূর্বক নির্যাতন করে হত্যা, চানখোলার 4টা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, হরিণখালীর রতন মাঝিকে বেঁধে থেকে তার মেয়ে আরবের উপর নির্যাতন। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আপনি বুঝেছেন মিস্টার ব্যাপারী? জি। আপনি কি এই 5টি অভিযোগ স্বীকার করে নিজেকে দোষী মনে করেন, নাকি আপনি মনে করেন আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো অসত্য? আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। মাননীয় বিচারক, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ কেউ এই অভিযোগগুলো এনে থাকতে পারে, ইওর অনার। কারা আপনাকে হেয় করার জন্য অভিযোগগুলো এনেছে বলে আপনার মনে হয়? আমি কারো নাম বলবো না, ইওর অনার। সমাজে আমার অবস্থানকে যারা ভয় পায় তারাই এই অভিযোগগুলো এনেছে, ইওর অনার। তার মানে আপনি আপনাকে নির্দোষ বলে মনে করছেন মিস্টার ব্যাপারী? আমি সম্পূর্ণ নির্দোষ। মহামান্য আদালত, আমার অঞ্চলের একটি লোকও আমার বিরুদ্ধে অভিযোগটা আনতে পারবে না, ইওর অনার। বরঞ্চ তারা উল্টোটাই বলবে। কাঠগড়ায় দাঁড়ানো আসামি জনাব কুবাদ আলী ব্যাপারীর দাবির প্রেক্ষিতে আমি বিজ্ঞ প্রসিকিউশনকে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণের নির্দেশ দিচ্ছি। রাত্রকালে দোনো বান্ধব নদীর ঘাটে যায়, রতন মাঝির গিয়ায় আদাব জানায়। রাত্রিকালে খেয়ায় তারা ওই পারেতে চলে, সপাত সপাত বৈঠা জল কাটিয়া চলে। মুক্তিযুদ্ধে যায় গো তারা, দেশের যুদ্ধে যায়, রাইতের গাঙেতে পাড়ি দেয় গো দুজনায়। মুকামের সাথে কি তোমার কথা হয়েছে? নতুন একটা পুঁথিতে হাত দিয়েছিল চিরন। এইসব কথা এখন না তুললেই কি না? তোমার এই পুঁথি দিয়ে কি তুমি নোলকের বিবাহ দিতে পারবা? পুঁথি লিখে না জানি কি করে ফেলে ঘরামির বাটা।
তা কি কথা হয়েছে মুকামের সাথে? নগদ 2 লক্ষ টাকা যৌতুক চেয়েছে। তা এসব নাকি আইন করে বন্ধ করা হয়েছে। তুমি গিয়ে থানায় গিয়ে দারোগারাতে বলে আসলেও পারো। আরে সেসব নিয়েই তো পুঁথি লিখেছি আমি। তা পুঁথি যখন লিখেছো গলায় ঝুলিয়ে রাখো না কেন? দারোগা এসে সেটা পড়ে যেতে পারবে। না না না, তোমাদের বুঝতে হবে, তোমাদের আব্বার অপরাধ 4টা হলেও অভিযোগ কিন্তু গঠন করা হয়েছে 5টায়। আহা, এগুলো তো জানি, কিন্তু আব্বা তো সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি নির্দোষ। আরে বাবারে, আজকে যদি উনি নিজেকে নির্দোষ দাবি না করেন তাহলে তো ওনার আজকেই সাজা হয়ে যেত। বিষয়টা বুঝতে হবে তো। বুঝাবুঝি রাখেন তো উকিল সাহেব, যেমনি হোক আব্বাজান তাড়াতাড়ি বেল করানোর একটা ব্যবস্থা করেন প্লিজ। না 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 না, বুঝতে হবে, আর আমি যেটা বলছি সেটা শুনতে হবে। বেল করানোর জন্য তো আমরা আবেদন করবই, কিন্তু তার আগে আমাদের ঠিক করতে হবে আমরা কোন গ্রাউন্ডে বেলটা চাবো। আর ভাবতে হবে, বুঝতে হবে যে এটা একটা নন বেলেবল কেস। টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না, উপরে কোথাও যদি টাকা পয়সা দিতে হয় তাকে আমরা রাজি আছি। আপনি বেলটা করান। না না, বিষয়টা বুঝতে হবে তো। তার চেয়েও একটা জরুরি বিষয় রয়ে গেছে। মিস্টার ব্যাপারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে 5টা অভিযোগ এনেছে, তার মধ্যে আমি শিওর যে 4টা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারবে না, কিন্তু একটা অভিযোগের ব্যাপারে আমি একটু ওয়ারিড আছি। কোনটা? সেটা হচ্ছে হ্যাঁ, 9 17 মার্ডার। ওই কেসে একজন চাক্ষুষ সাক্ষী আছে, তিনি হচ্ছেন মামলার 1 2 3 4 5 6 নম্বর সাক্ষী, সুদখালির আন্দেল ঘরামি। আন্দেল ঘরামি? মায়ের কাছে বকা খেয়েছেন আব্বা? মায়ের কাছে বকা খেলে নাকি আপনার ঘুম ভালো হয়? কি পুঁথি লিখছিলেন আব্বা? নয়া পুঁথি? কোন গল্প নিয়ে আব্বা? কোন গল্প নিয়ে? হরিণহাট থেকে শুনে এসেছেন? হরিণহাটের লিয়াকত মুন্সির বাড়ি গিয়েছিলাম তার ঘরের চাল চাইতে। আমি আর রুনু কাজ করলাম আর গল্প শুনলাম। কি গল্প আব্বা? 2 বন্ধুর গল্প। সে যুদ্ধের সময় এক নিশিকালে হাসেন আর কমল নামের 2 বন্ধু গাং পাড়ি দিয়ে ইন্ডিয়ায় চলে যায় ট্রেনিং নেওয়ার জন্য। এই হাসেন আর কমল যে নওদাপাড়া 17 জনের 2 জন, এটা আমি জানতাম না রে মা। আপনার মনটা এখন ভালো হয়ে গেছে না আব্বা? যান গিয়ে লিখতে বসে। পাগলি মেয়ে। আপনি কি একটা বিষয় জানেন আব্বা? আম্মা আপনার সাথে বকাবকি করার পর আমারে পাঠায় আপনার মন ভালো করার জন্য। সেই জন্যই তো তোর মার বকা খাতি আমার এত মজা লাগে। আর একটা কথা আব্বা, কি কথা রে মা? আমার বিয়ে নিয়ে আপনারা আর কখনো ঝগড়া করবেন না। আমার বিয়ে হইলে হবে, না হইলে না। এই আন্ডেল ঘরামের বাড়িটা কোন দিকে? ওই পাড়া না? আচ্ছা।
কেউ কি বাড়িতে আছেন? এই চিঠি ছিল, চিঠি। বাড়িতে কেউ আছেন? এটা কি আন্দেল বিশ্বাসের বাড়ি? জি উনি কি বাড়িতে আছেন? জি না, উনি তো একটু কাজে বাইরে গিয়েছে। ওনার একটা চিঠি ছিল, আচ্ছা উনি আসলে এই চিঠিটা দিয়েন। জি। ব্যাগটা তোল ঘরে। আর শোন, ব্যাগ রেখে চা খাওয়াইস। আমার দুঃখে দুঃখে জরাজরি রে বন্ধু, মনের কথা কই কারে। সারের দাম যে হারে বাড়ছে তাতে আর কিছু লাগালে পাকা ঘর তোলা যায়। কথাটা ঠিকই বলেছো ফারাজি। ঘরামির কাম যে আর কতদিন করতে পারবো জানি না, মনে হচ্ছে ঘরামি ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। তোমার পুঁতিলেখার কাজ কেমন চলছে আন্দেল ভাই? এসব তো ধরো ভাবের ব্যাপার, মাথায় হাজারটা চিন্তা, আসে না। ব্যাপারীর মামলা নাকি কোর্টে উঠেছে। হ্যাঁ তাই তো শুনলাম। সেই যে তেনারা এসে আমাদের সাথে সব কথাবার্তা বলে গেল, তারপর যে কি হচ্ছে কিছুই তো জানতে পারলাম না। কোর্টের ব্যাপার, এক মামলা চলে যুগের পর যুগ। এই মামলার সাথে বাকি সব মামলার মিল নেই ফারাজি। চাটা খেয়ে নি। সাধক, ঘরামি চাচার একটু খবর দেয় তো, তাড়াতাড়ি কর। মান্না, তুই চাটা শেষ করে একটু বার হ, গ্রামে সবাই খবর টবর দিয়ে আয়, ঠিক আছে? ভাইজান, এখনই সবার খবর দেওয়ার কি দরকার? আগে চলেন গিয়ে কথা বলি, তারপর দেখা যাবে না। ঠিক আছে। এই মামলার 6 নম্বর সাক্ষী হিসাবে আপনাকে আগামী 5ই মার্চ আদালতে উপস্থিত থাকার জন্য জানানো যাচ্ছে। আব্বা যাবেন সাক্ষী দিতে? আরে যাবো বলেই তো নাম দিয়েছিলাম রে মা। তা বাড়ির খেয়ে বোনের মোষ তাড়াতে কি জন্য যাবা তুমি? একটু বোঝার চেষ্টা করো নসিরন, তুমি যেটারে বোনের মোষ বলতিছো সেটা আসলে বোনের মোষ না, সেটা হলো দুধ কলা দিয়ে পোষা কালসাপ। তা কাল সাপ দংশালে বাঁচবা তুমি? দংশাতে যাতে না পারে সেই চেষ্টাই চলতেছে নসিরন। ঘরামির বেটা ঘরামি, এইসব নিয়ে তোমার কি?
আমার কিছুই না নসির। ওই নওদাপাড়া 17 জনের মধ্যে 3 জন আমার বন্ধু ছিল, আরো কতকে চিন্তা। রতন কাকা মরার আগে তার মেয়েরে নিয়ে পুঁথি লিখতে বলেছিল আমারে, আমি লিখেছিলাম আরতি নামা। কতদিন যে হয়ে গেল, কিছুই যে ভুলতে পারি না। সুখেন, রুহুল, আজিবা আজও আমার সামনে এসে দাঁড়া। আমার মন সায় দেয় না, যাওয়ার আগে তুমি ভালো করে ভেবে দেখো। যাবেন আপা? যেতে হবে রে মা, যেতে হবে। কাল সাপ মারার সুযোগ হাতছাড়া করা যাবে না রে মা, হাতছাড়া করা যাবে না। না, কবে আসতে পারবো এখনই বলতে পারতেছি না। আরে আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কালকে একবার কোর্টে যাও, যাই আব্বাজানের সাথে একটু দেখা করে কথা বলো। আর যদি জামিন হয়ে যায় তাহলে তো কথাই নেই। এই রাখো, পরে ফোন দিতেছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাইজান, এই যে ঘরামি চাচা আসছেন। আসেন চাচা, বসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আসেন 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 আসেন, বসেন। না না ঠিক আছে, আরে বসেন না, বসেন বসেন বসেন। তোমরা দুই ভাই একসাথে গ্রামে আসলে যে? অবাক হচ্ছেন মনে হয় চাচা? অবাক তো হচ্ছি, আমারে খবর দেওয়ার জন্য অবাক হচ্ছি। আমরাও কিন্তু খুব অবাক হয়েছি চাচা। আব্বা আপনার ছোটবেলার বন্ধু, অথচ আপনি কিনা আব্বার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তার বিরুদ্ধে কোর্টে দাঁড়াবেন। সেটা তোমার আব্বারই জিজ্ঞেস করো। সুখেন, রুহুল, আজিবরও তো তার বন্ধু ছিল। সে তার বন্ধুদের সাথে কি করেছে সেটা তারে জিজ্ঞেস করো গিয়ে। চাচা, পুরনো কথা তুলে কি লাভ? এতগুলা বছর পার হয়ে গেছে, এখন আপনি খালি খামাখা এত পুরনো কথা তুলে গ্রামে নতুন করে ঝামেলা পাকাবেন। গ্রামের মধ্যে কত মানুষ, আব্বা আসলে পারে তিনার কাছে সবাই যাওয়া আসা করে। এই গ্রামের সব মানুষ এখন মিলেমিশে গেছে। এই সুদখালির থেকে আপনি ছাড়া আর কেউ সাক্ষী হয়নি হরামি চাচা। সাক্ষী হয়তো হয় নাই নানা কারণে, কিন্তু তদন্ত দল যখন এসেছিল তখন যার যা বলার তা কিন্তু সবাই বলেছে। যাই হোক চাচা, এত কথার আসলে দরকার নাই। আব্বা বলেছেন যে কোনো কারণে যদি আপনার তার উপর কোনো রাগ বা কষ্ট থেকে থাকে, উনি নিজে এসে আপনার সাথে কথা বলে ব্যাপারটা ঠিক করে নেবেন। আমাদের দুই ভাইকে পাঠাইছে তার পক্ষ থেকে, অনেক আকুতি মিনতি করে রিকোয়েস্ট করেছে আপনার কাছে, আপনি জানি সাক্ষীটা দিতে না যান, প্লিজ চাচা। তোমার আব্বারে গিয়ে বলো ঘরামি চাচা তার অনুরোধ রাখতে রাজি হয়নি। কেমন না বলো? ওয়ালাইকুম আসসালাম। না হয় নাই। কিন্তু জামিনটা খুবই জরুরি ছিল আপনার। এদিকে আন্দেল ঘরামিতে কোনো কথাই শুনলো না। না, আজকে তোমার আব্বার সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে যে করেই হোক ওই আন্দেল ঘরামির সাক্ষী দেওয়াটা বন্ধ করতে হবে। আমি বলেছি আন্দেল ঘরামির সাক্ষীটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হবে, খুব ড্যামেজিং হবে বললাম। ঠিক আছে আঙ্কেল। তোমরা এদিকে চিন্তা বাদ দিয়ে আন্দেল ঘরামির ব্যাপারে মন দাও। কোথায় পাঠিয়েছে? কাশিমপুরে নাকি সেন্টারে? ও আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে আঙ্কেল। আসসালামু আলাইকুম।
ভাইজান ডাব শতক যে ভাইজান বান্নারে আসতি ক যে চাচা একটু আসেন কথা কই। চাচা গতকাল তো আপনি একলাই সব কথা বলে চলে আসলেন। আরে কি মুশকিল, আমাদেরও তো কিছু কথা বলার থাকতে পারে নাকি? তোমাদের যা বলার সেটা তো বলেছো, আবার কি? চাচা, আপনি যে সাক্ষী হয়েছেন, তদন্ত দলরে বলেছেন আপনি নিজ চোখে ঘটনা দেখেছেন। কি দেখেছেন চাচা আপনি? সেটা আমি আদালতেই বলবো। আপনি কিন্তু বেকা বেকা কথা বলতেছেন গোরামি চাচা, ঠিক না, একদম ঠিক না। আচ্ছা চাচা, আপনার মনে আছে তো না সুদখালি স্কুলের নাম আমার আব্বাজানের নামে নামকরণ করা নিয়ে কি ঘটনা ঘটেছিল? তুই চুপ থাকবেন না। এসবের সাথে মন্ডলের সাথে ঘরমি চাচারে মিলালে চলবে না। চাচা শোনেন, আমরা আপনার একটা ভালো প্রস্তাব দিই। কিসের প্রস্তাবের কথা বলতেছো মুন্না? আপনি নলকের বিবাহের ব্যবস্থা করেন। পাত্রপক্ষ যৌতুক হিসাবে 3 লাখ 4 লাখ যা চাক সব আমরা দেব। আপনার কন্যা দায় আপনার বন্ধুর পক্ষ থেকে মেটানোর জন্য আমরা প্রস্তুত। চাচা চিন্তার কিছু নাই, এখনই তো কোনো জবাব দেওয়া লাগবে না, আপনি সময় নেন, ভাবেন। আরে আমরা তো আসি আরো 2-4 দিন, সময় করে বাড়িতে এসে বলে যান। না স্টার্ট দে। দরকার হইলে পুরো টাকাটা আমরা আপনার হাতে তুলে দেব, আপনি নিজে সেটা খরচ করবেন। আশা করি আমরা আপনারে কেন প্রস্তাবটা দিলাম বুঝবেন। কি করছিস? দেখাস কর। ফিরতে দেরি করলে যে ঘরামির বেটা। ফেরার পথে একটা কাজ সেরে আসলাম। কি কাজ শুনি? ব্যাপারীর বেটাদের কাছে গিয়েছিলে? ব্যাপারীর বেটার সাথে দেখা করতে যাওয়ার কথা কে বললো তোমারে? রুনু এসেছিল। ব্যাপারী বেটাদের কি বললে? আরে বেটাদের কি বললে সেটা বলে যাও।
আমি নোলকের বিবাহ নিয়ে তোমার আর কিছু কোনোদিন বলবো না। তুমি আমার কথা কোনোদিন শোনোও নি, শুনবাও না। শুধু একটা কথা, নোলকের বিবাহ কিন্তু আটকে আছে শুধুমাত্র পয়সার কারণে। জানি, চেষ্টা তো করতেছি। চেষ্টা? ঘরামির কাজ করে তো তোমার সংসারই চলে না, কন্যার বিবাহ দিবা কি? ঝলকের বিবাহ দেয় নাই। ঝলকের বিবাহ যখন হয়েছে, নোলকেরও হবে সময় মতো। এর চেয়ে ভালো সময় তোমার আর কবে আসবে? আমি সবকিছু তোমার বিবেকের উপর ছেড়ে দিলাম। তোমার বিবেক যা বলে তাই কর। আমার বিবেক যা বলেছে আমি তাই করেছি রতিরোধ। ভাইজান আমি তো বিশ্বাস করতে পারছি না যে ঘরামি চাচা এরকম একটা প্রস্তাব পাই ফেললো। জায়গা মতন প্রেশার দিতে পারলে বাপ বাপ বলে ছুটে আসবে ঘরামির বাচ্চা। পান্না, তুই হরিণহাটে যা, যে রয়েছে ধর 2 লাখ 3 লাখ যা লাগে তুই রাজি করাবি, বুঝছিস? ভাইজান আপনি চলেন আমার সাথে, আমি কি কথা কি কবানে। ঠিক আছে, চল। চলেন। কিছু বলবেন আব্বা? তুই কিছু মনে করিস নি তো রে মা? কি মনে করব? এইরকম একটা সুযোগ হাতছাড়া করলাম। কোনো কিছুর বিনিময়ে ছাড়া ব্যাপারীর বেটা যদি আমার বিয়ের জন্য টাকা দিত, আপনি নিতেন? না, নিতাম না। আপনি নিলেও আমি সেই বিবাহের জন্য রাজি হতাম না আব্বা। আমি জানি রে মা। আপনি যারা কাল সাপ জ্ঞান করেন আব্বা, তারে বাঁচায় রাখার বিনিময়ে আমার বিয়ের আয়োজনের কি প্রয়োজন? আগামী 5 তারিখ আপনি সাক্ষী দেবেন। কিন্তু তোর মা? সে তো আপনারে নিষেধ করে নাই, সবকিছু আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। হয়তো সাময়িক একটা লোভ হয়েছিল তার, তিনি তার অবুঝ নন আব্বা। কখন এসেছিস? ও আপা, আমার শিগগিরই দেখে যা বাবু এসেছে। বাবু, কি হয়েছে রে ঝলক? এই সকালবেলা তুই কেন? মা, আমার এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। কেন? সেটা আব্বারে জিজ্ঞেস করো। কেন? আব্বা কি করেছে? আমার কি জিজ্ঞেস করবে ও ঝলক? কাল রাতে আপনার জামাই এসে বললো সকালবেলা সুদ খালি দিয়ে তোমার আব্বারে বলবা সে যেন ওই কুবাতালির বিরুদ্ধে সাক্ষী দিতে না যান। রইস তোর এই কথা বলবে কেন? কুবাদ আলীর সাথে রইসের কি? আমি তো জানি না আব্বা, আপনার জামাই আমারে বললো যেভাবে হোক তোমার আব্বারে রাজি করাবা, তাতে আমাদের সবারই ভালো। আমি কিছু না জেনে সকালবেলা আসার জন্য তৈরি হচ্ছি, তখন আপনার জামাই আমারে বলে
একটা কথা বলে রাখি ঝলক, তোমার আব্বারে যদি রাজি করাতে না পারো তাহলে এই বাড়ি আর ফিরবা না। এই বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ। কতটা শুনে আমার এত রাগ হলো, আমি কোনো কথা না বলে চলে এসেছি। এক কন্যার দায় নিয়েই তো বেদিশা, আরেক কন্যার দায় কি তুমি টানতে পারবা ঘরামির বেটা? সর। মুন্না বান্না বাড়িতে আছো নাকি তোমরা? মুন্না বান্না, আরে ঘরামি চাচা, আপনি তাহলে আসছেন? আসেন, বসেন বসেন। কি চাচা, কাল তো খুব বলে গেলেন এই বাড়িতে নাকি আপনার পা পড়বো না। কথাটা ভুল বলেছিলাম, পা ফেলতে বাধ্য হয়েছি, তো আর কি করব। আপনাকে তো আগেই বলেছিলাম ঘরামি চাচা, আপনি আমাদের সাথে পারবেন না। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে বুকারা। লড়াই করতে না চাইলেও কুমিরি কি জলের বাসিন্দাদের ছেড়ে দেয়? জি, একটা কথা তোমরা দুজনেই পরিষ্কার করে শুনে নাও, তোমরা আমার যতই বিপদে ফেলার চেষ্টা করো না কেন, আমি কিন্তু নড়ছি না, সাক্ষী আমি দেবই। চাচা, আপনার দুই মেয়ের দায় কিন্তু এখন আপনার ঘাড়ে। আমার মেয়েরা পথে বসে নাই, কিন্তু আমি যদি সাক্ষী না দেই তাহলে অনেক কিছুই পথে বসে যাবে। মেয়েদের নিয়ে আমি চিন্তা করি না। তোমরা দুইজনে আমার যদি আরো ক্ষতি করার চেষ্টা করো তো করো, আমারে থামাতে পারবা না। গেলাম। দাঁড়ান ঘরামি চাচা, আমরা আপনার সাথে একটা আপোষের অফায় আসতে চাইছিলাম, কিন্তু আপনি সে পথের মানুষ না। আপনার ঘাটটা খুবই তেড়া, তবে ব্যাপারীর ছেলেদের চেয়ে বেশি তেড়া না। আজ সন্ধ্যার মধ্যে যদি আপনি খুব সহজে আপোষের মধ্যে না আসেন, 5 তারিখের সূর্য আপনি দেখবেন না। গরমি চাচা, বাড়িতে আগুন দেওয়া কিন্তু এখনো বন্ধ হয় নাই, মানুষ কিন্তু এখনো জবাই হয়। খুব খেয়াল চাচা, খুব খেয়াল কিন্তু। যান। মান্না চল। কই যাব? বুঝতেছিস না কোথায়? চলো। মানুষটার একটু খবর নিলি না তোরা? সেই সকালবেলা বার হয়ে গেল, এখন তো ফেরার নাম নেই। কোথায় খবর নেব? কোথায় খবর নেব কি? ওই ব্যাপারী বাড়িতে গেলে বলেই তো মনে হলো। তো ব্যাপারী বেটাদের কি বিশ্বাস আছে? কি না কি হয়ে যায়। চল চল নলক, আমরা খবর নিয়ে আসি। একটু একবারে দেখ তো মা। দাদি, ঘরামি কাকা, এই তোকে আমার পিছে পিছে আসা লাগবি না, তোর বাড়ি চলে যা। ঘরামি কাকা, ঘরামি কাকা, ও ঘরামি কাকা। 2 দিন ধরে উদাও, পোলাপান অ্যাকশন করে চেপে গিয়েছে। তারে নিয়ে কোথায় গেছে, কোথায় রাখিছে, কি করেছে, আমরা নিজেরাই খোঁজ পাচ্ছি না। গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। নাও আই ক্যান সি দ্য লাইট অ্যাট এন্ড অফ দ্য টানেল। আর যাই হোক, তোমাদের বাবার ফাঁসি হবে না। আপনি খালি ফাঁসিটা ঠাকান, বাকিটা আল্লাহ ভরসা। দিন তো একদিন পাল্টাবেই। উজির আদালত, আমার সম্মানিত মক্কেলের বিরুদ্ধে আনিত নদাপাড়া মাস কিলিং কেসের আই উইটনেস অর্থাৎ
এই মামলার 6 নম্বর সাক্ষী আন্দেল বিশ্বাসকে আজকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসাবে উপস্থাপন করার কথা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ পারে নাই, ব্যর্থ হয়েছে। সাক্ষী এখনো বিজ্ঞ আদালতে উপস্থাপন হয় নাই। আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে রাষ্ট্রপক্ষের যোগ সদস্যের অন্য কেউ হয়তো এই সাক্ষীকে অপহরণ করেছে এবং এই সাক্ষী আজকে আর আসবে না। এই সাক্ষী অপহৃত হওয়ার আগে আমার মক্কেলের 2 ছেলে মুন্না আর বান্নার কাছে স্যার স্বীকার করেছেন যে রাষ্ট্রপক্ষ তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে এই মামলায় সাক্ষী করিয়েছে এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন স্যার আমাদের নিবেদন যে আজকের সাক্ষীটা স্থগিত করে আমার মক্কেলের জন্য স্যার একটা জামিনের দরখাস্ত আছে, সেই দরখাস্তটা যদি শুনানি করার অনুমতি দেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। মাস অবজেকশন ইওর অনার। আসামি পক্ষের আমার লার্নেড ফ্রেন্ড শুরুই করলেন একটা মিথ্যা দিয়ে। এই মামলার 6 নম্বর সাক্ষী আন্দেল বিশ্বাস ওরফে আন্দেল ঘরামিকে কেউ অপহরণ করেনি, গুম করেনি। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে হাজির হবেন। সে কারণেই এটাই প্রমাণ হয় যে এতক্ষণ ধরে আন্দেল বিশ্বাস সম্পর্কে আমার বিজ্ঞ বন্ধু যে কথাগুলো বললেন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং হুজুর আদালতের কাছে আমার আবেদন, তার 2 সন্তান অনেক টাকা দিয়ে প্রলোভন দেখিয়েছে এই সাক্ষী থেকে বিরত থাকার জন্য এবং তার উপর নানান রকম নিপীড়ন করার পন্থা অবলম্বন করা হয়েছে ইওর অনার। এই কাগজে সেগুলো লিপিবদ্ধ করা আছে। প্লিজ। হুজুর আদালত অনুমতি দিলে সাক্ষীকে এখনই হুজুর আদালতে হাজির করতে পারে। অনুমতি দেওয়া হলো। সাক্ষী আন্দেল বিশ্বাস হাজির। আপনার নাম? আন্দেল বিশ্বাস। সবাই আমারে আন্দেল ঘরামি বলে জানে। কাঠগড়ায় দাঁড়ানো ওনাকে চেনেন আপনি? চিনব না কেন স্যার? ওর নাম কুবেদ আলী ব্যাপারী। ছোটবেলা থেকে আমরা বন্ধু ছিলাম, একই গ্রামের বাসিন্দা। আপনি চেনেন ওনাকে মিস্টার ব্যাপারী? জি, তবে তার সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমার। কথাটা ঠিক না কুবাদ। গেল বছর মাঘ মাসেও একদিন তোর সাথে দেখা হয়েছে আমার। তুই যে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিস, আর সেই সময় আমি গ্রামেই তো থাকতাম না। যখন গ্রামে আসতাম তুই তো আমার সাথে থাকতিস। আন্দাজে তুই কি সাক্ষী দিতে এসেছিস? অর্ডার, অর্ডার। প্রসিকিউশন মে প্রসিড অন। মাস অবলাইজ ইওর অনার। দেখুন, আসামি কুবাদ আলী দাবি করছে সে সময় আপনি ওনার সঙ্গে থাকতেন। এর মানে কি ঘরামি সাহেব? আমরা একই গ্রামে থাকতাম, কিন্তু তার অপকর্মের সাথে আমি থাকতাম না। সে যে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছিল সেটা আমি জানতাম না। যখন জেনেছিলাম তার বেশ কয়েকদিন আগে তার সাথে আমার একবার কথা হয়েছিল। এই তো ভালো। গেল রাতে সুখেন, রুহুল আর আজিবত তো ট্রেনিং নিতে গিয়েছে কুবাদ। ওদের কথা আমার প্রশ্ন আনদের। সুখেন হইল কি একটা মালাউনের বাচ্চা, সাথে নিয়ে গেছে 2টা নাস্তিক শয়তান রে। নাস্তিক? তা না হলে হিন্দুদের সাথে হিন্দুদের দেশে যাবে কেন ট্রেনিং নিতে? আর ট্রেনিং নিয়ে কি করবে একবার ভাব। মুসলমান নিধন করবে, মুসলমান। আরে মুজিব তো মালাউনদের দালাল। ইন্দিরা গান্ধীর দিদি রেখে ডেকে নিজেও মালাউন সেজেছে। ইন্দিরা গান্ধীর চোখ পড়ছে এই দেশের উপর। এই দেশটারে নিজেগো মালাউনগো বসত বাড়ি বানাইতে চায়। ট্রেনিং এ যাচ্ছে তো দেশের স্বাধীনতার জন্য। কিসের স্বাধীনতা? এটা তো স্বাধীন দেশ, মুসলমানদের স্বাধীন দেশ। কায়েদে আজম হিন্দুদের কাছ থেকে এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন। এখন সেই স্বাধীনতা কায়রে নেওয়ার ষড়যন্ত্র চলছে আন্দেল। তালি পারে দলে দলে সবাই যুদ্ধে যায় কেন? এরা কি এসব বোঝে না? মুজিব তাদের ভুল বুঝিয়েছে। মুজিবের ফেরাফরে যারা যাচ্ছে তারা মোনাফেক। মোনাফেকরা কেউ মাফ পাবে না।
সুখেন রুহুল আজিবরও এই মোনাফেকি শাস্তি পাবে। মানে আব্বার সাথে মেজর হুমায়ুনের বেশ ভালো খাতির। একবার যদি বলে একটা অপারেশন দিয়ে এগুলোর ধরতে 10 মিনিটও লাগবে না। তামাম পৃথিবীর সেরা মিলিটারি বাহিনী ইন্ডিয়ারে দখল করে নিতে 10 দিনও লাগবে না। যাই করিস কুবাদ, এই সুখেন রুহুল আর আজিবারের যেন কোনো ক্ষতি করে না তোর আব্বা, এইটা কিন্তু তুই দেখিস। যারা আমাদের ধর্মের ধ্বংস করে দেশটারে মালানদের হাতে তুলে দিতে চায়, তাদের জন্য তোরা তো চিন্তা কিসের রে? যা এখন বাড়ি যা, বাড়িতে যা, যা, এত সব চিন্তা করিস না। ঠিক আছে? তারপর 9টা মাস ধর্মের নামে যা দেখলাম তার বলার না। আপনি কি যুদ্ধে গিয়েছিলেন গোলাম সাহেব? ট্রেনিং নিতে যাব, সব কিছু ঠিকঠাক। ওই মাঝরাতে পার হয়ে যাব গাং। বৈকেলবেলায় আব্বার বুকে ব্যথা। ঈশান নামাজের আগেই তিনি ইন্তেকাল করলেন। আমার আর যাওয়া হলো না। আমি গেলে সংসার চলবে না। গ্রামে থেকেই ঘরামির কাজ করতাম, আর যারা ট্রেনিং নিতে যেতে চাইতো তাদের যতটা পারি সাথ দিতাম। আপনি তদন্ত দলের কাছে বলেছেন আপনি নওদাপাড়ার 17 মার্ডার কেসটা নিজ চোখে দেখেছেন। কিভাবে দেখেছেন আদালতকে বলবেন কি? নিশ্চয়ই বলবো স্যার, বলার জন্যই তো এসেছি। নওদাপাড়ায় যে ঘটনাটা ঘটেছিল তার পাশেই ছিল একটা হিন্দু পাড়া। এক ঘর হিন্দুও ছিল না তখন, সব ইন্ডিয়ায় চলে গিয়েছিল। এরই মধ্যে একদিন আলেক মাস্টার এসে আমারে বলল যে সুখেন দাস ওই যাওয়ার সময় বাড়িটা বেচে দিয়ে গেছে তার কাছে। ওই বাড়িটার চাল যেন আমি নতুন করে আবার ছেয়ে দিই। পৌষ মাসের 2 তারিখ খুব ভোরে উঠে আমি আলেক মাস্টারের কাজে গেলাম। আমি আর আমার এক ভাই কাজ করতে করতেই যখন ওই চালের মাথায় উঠেছি তখন দেখি লাইনের উপর মিলিটারি, অনেক অনেক মিলিটারি। আর সেখানে ওই 3-4 জন যুবক ওই রাইফেল ঘাড়ে করে দাঁড়ানো। তার মধ্যে একজন হচ্ছে ওই ওই কুবেদ আলী। আর ওদের সামনে অনেকগুলো জোয়ান ছেলে লাইন করে দাঁড়ানো, চোখ বাঁধা, কারো কালো কাপড় দিয়ে, কারো মাফলার দিয়ে, কারো গামছা দিয়ে বাঁধা, আর হাত পিছমুড়া করে বাঁধা। কতজনকে আনা হয়েছিল সেখানে? দেখে মনে হয়েছিল প্রথমে জন 20 কিন্তু পরে গুনতি করে দেখা গিয়েছিল 17 জন। তারপর 5-6 জন মিলিটারি তাদের হাতের অস্ত্র তাক করে ধরলো ওই ছেলেগুলার দিকে। ঠিক যখন গুলি করতে যাবে সেই সময় এই কুবাদ আলী তাদের থামাতে দেখলাম। আর কুবাদ আলী গিয়ে ওই লাইনের থেকে 3 জনারে সামনের দিকে টেনে নিয়ে আসলো। আমি চায়া দেখি সুখেন, রুহুল আর আজিবার। ওই কুবাদ আলী নিজ হাতে গুলি করে নিজের বন্ধুদের মেরেছে। সুখেন, রুহুল আর আজিবার ওরা নাকি নাস্তিক, ওরা নাকি এই দেশটারে মালনের হাতে তুলে দিতে চেয়েছিল। বিশ্বাস করেন স্যার, গুলি খাওয়ার পরে রুহুল আর আজিবার মুখ থেকে বেরোয় এসেছিল কলেমা তৈয়ব। আর সুখেন বিড় করে বলছিল, হে রাম। সব বানোয়ার গল্প হুজুর। গ্রামের একটা লোকও বলতে পারবে না যে আমার ঘাড়ে কোনোদিন রাইফেল দেখেছে। গ্রামের ভিতরে তোরে কেউ দেখে নাই, এটা সত্য। তুই তো তখন সুরেন্দ্রনাথ স্কুলের ক্যাম্পে থাকতি, গ্রামে আসতি না। তুই একটা আল্লাহওয়ালার মানুষের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছিস আন্দেল। কেউ না জানুক, আল্লাহ নিজেই জানেন তুই কত বড় মিথ্যে সাক্ষী দিচ্ছিস। তিনি তোর ক্ষমা করবে না, তুই দোজখের আগুনে পড়বি। অর্ডার, অর্ডার। আমার আরো একটা কথা আছে স্যার। ও যে এই অপকর্মের সাথে জড়িত তার আরো একটা প্রমাণ আমার আছে। বলুন। আজ থেকে 6 বছর আগে ওই কুবাদ আলী একবার গ্রামে এসেছিল ওই সুতখালীর শহীদ শেখ আজিবারের নামের স্কুল নিজের নামে করার প্রস্তাব নিয়ে। এই নিয়ে গ্রামে বিরাট হইচই। সেই স্কুলের হেডমাস্টার আর কমিটিরে মেলা টাকা পয়সা খাইয়ে রাজি করাতে পারলেও ওই গ্রামের বাসিন্দারা কিছুতেই সেটা মেনে নেয়নি। একদিন ওই ওরে গিয়ে আমি বললাম, তুই হয়তো সব কিছু ভুলে গিয়ে থাকতে পারিস, কিন্তু এলাকার লোকজন কিছুই ভোলেনি কুবা। আজ তুই বিরাট নেতা সেজে এসেছিস বলে মনে করিস নে যে এলাকার লোকজন তো সবকিছু মেনে নিয়েছে। মেনে সহজে কি ন্যায় আন্দেল? মানাতে হয়, মানাতে হয়। সুখেন, রুহুলের সাথে আজিবারে তুই নিজ হাতে গুলি করে বেড়েছিস। তোর এই খবর এলাকার লোকজন ভালো করেই জানে। জানে তো কি, দিন আসছে আন্দেল
এমন দিন আসছে সামনে, দেশের ছেলে মেয়েরা ইতিহাসের পাতায় আমাদের কথা পড়বে। আমাদের মতন ধর্মের সেনানীরা কিভাবে ওই মোনাফেকদের কতল করে ধর্মের হেফাজত করতে চেয়েছিল, সেই কথাই ইতিহাসে লেখা থাকবে। দিন আসছে আন্দেল, সবুর কর। আরও একটা বানোয়ার গল্প হুজুর, আমি যা করিনি তা নিয়ে বড়াই করব কেন? কিসের প্রয়োজন? তার মানে আপনি স্কুলের নাম পরিবর্তন করে নিজের নামে নেওয়ার জন্য গ্রামে যাননি? আমি গিয়েছি, কিন্তু স্কুলের নাম পরিবর্তন করে আমার নামে স্কুল করার জন্য আমি সেখানে যাইনি। স্কুলের গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়েই আমাকে জানালে আমি সেখানে গিয়েছিলাম। আন্দোলনের সঙ্গে আমার এ বিষয়ে আর কোনো কথা হয়নি। আপনি সেটা অস্বীকার করতে পারেন, কিন্তু ঘরামি সাহেব যে কথা বলছেন সেটা যে আপনি বলেছেন সে প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে মিস্টার ব্যাপারী। জি জি, আপনি আপনার ক্যাডার এবং প্রশাসনের সহযোগিতায় স্কুলের নাম বদলিয়ে আপনার নামে করেছেন এবং স্কুলের অনুষ্ঠানের দিন আপনি শিক্ষকদের সামনে আপনার বক্তব্যে বলেছেন, সেদিন আর বেশি দূরে নয়, আমাদের কথা আগামী দিনে ইতিহাস বইয়ে লেখা থাকবে। এবং আরও বলেছেন, মিস্টার জামিল বিষয়টা নিয়ে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেছিলেন, সবুর করেন, দিন আসছে। আমি স্কুলের বক্তব্যে এসব কিছু বলিনি। আমার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে, আমি একজন ষড়যন্ত্র শিকার। আপনার যদি মনে হয় আপনি ষড়যন্ত্রের শিকার, তবে সেটা প্রমাণের দায় আপনার লয়ারের। কোনো প্রমাণ ছাড়া আপনার এ দাবি আদালতের কাছে গ্রহণযোগ্য নয় মিস্টার ব্যাপারী। কোর্ট আজকের মতন মুলতবি করা হলো, আগামী 9 মার্চ দিন ধার্য করা হলো। মামলার 6 নম্বর সাক্ষী সেদিন উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। আপনার কাছে আমার একটা আর্জি আছে স্যার, যা করার আজকেই শেষ করেন। এর পরের তারিখে আমি হাজির থাকতে পারবো কিনা আদালতে আমি জানি না স্যার। কেন পারবেন না? আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে স্যার। হুমকির কারণে আমি কাউরে কিছু না জানাই 2 দিন আগে চলে এসেছি। ওই গ্রামে ফিরে গেলে হয়তো আমার আর বাঁচার কোনো আশা নাই। ওই যে ওখানে কুবেদ আলীর 2 ছেলে বসে আছে, ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে স্যার। আপনার কাছে আমি আর কিছু চাই না, আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন, যাতে করে ওই আগামী তারিখে আমি জীবিত হাজির হতে পারি। সাক্ষী সুরক্ষা আইনের বলে এই কোর্ট নির্দেশ দিচ্ছে যে সাক্ষীকে যারা হুমকি প্রদান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হোক। চোখেতে কাপড় তাই চোখ থেকে বান্ধা, পিছন মুড়িয়া হাত দড়িতে যে বান্ধা। 1 2 সুমার করে 17 জুয়ান, মিলিটারি 6 জনা হয় আগুয়ান। কুবাত থামিয়ে বলে মিলিটারি ভাই, আমার কাম আমি যে আগে সারতে চাই। এই না বলে কুবাদ আলী সামনেতে বাড়ে, 17 জুয়ান যে চায় একাধারে। তারপর 3 জনের ধাক্কায়া পিছে লাইন থেকে আলাদা করিয়া নিছে। ঘরের চালেতে বসা আন্দেল ছায়া রয়, 3 জনারেই তার চেনা মনে হয়। ভালো করে চাইয়া দেখে মাথা ঘুরায় তার, সুখেন রুহুল আর শেখ আজিবার। বন্ধুর নলের সামনে বন্ধু 3 জনায়, একে একের গুলি খেয়ে বাটিতে লুটায়। এই দৃশ্য দেখে আন্দেল কি করিবে ভাই, বাঘ বন্ধ হুঁচ বন্ধ নামার কি তার। ভোরেতে কাটে যেদিন বেদিশা তার মন, যেদিকে তাকায় দেখে বন্ধু 3 জন। বন্ধু তাহার সুখেন রুহুল আর আজিবার, হাসিয়া জিগায় তারে কি হবে বিচার। আন্দেল শুনিয়া চুপ নীরব নিরুপায়, পাগল পারা সে যে ফেলায়া যায়।
40 বছর পরে সুযোগও আসে, দুঃখ ভুলিয়া আন্দেল নীরবে যে হাসে। সুখেন রুহুল আজিবর শোনো তিনজন, এইবারে কাল সাপ করিব নিধন। শান্তিতে ঘুমাও বন্ধু, শান্তিতে ঘুমাও, জেগে আছে সুন্দরবনের লক্ষ বাঘের ছাও। সাহস রাখিলে বুকে কোনো চিন্তা নাই, এই বলিয়া পুঁথি আমার শেষ হইয়া যায়।